পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ৭১-এর বিষয়গুলো নিষ্পত্তি করার আহ্বান প্রধান উপদেষ্টার। শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয়, পলকের স্বীকারোক্তি জানালেন চিফ প্রসিকিউটর। এবং নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, বললেন মির্জা ফখরুল। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানকে ৭১-এর সমস্যাগুলো নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার কায়রোতে D8 সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এ আহ্বান জানান। বৈঠকে দুই নেতা ব্যবসা বাণিজ্য এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধি দল বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে সম্মত হন। সেই সঙ্গে চিনি শিল্প ও ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণেরও আগ্রহ প্রকাশ করেন। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কৌশলগত সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। তিনি সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগের জন্য ড. ইউনূসের প্রশংসা করেন। এ সময় শেহবাজ শরীফ ড. ইউনূসকে তার সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। ছাত্র জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনার নির্দেশেই বন্ধ করা হয় ইন্টারনেট। জিজ্ঞাসাবাদে এ স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় গণহত্যা মামলার সাক্ষীদের টার্গেট কিলিংয়েরও অভিযোগ তোলেন তিনি। আজ ট্রাইব্যুনালে গণহত্যা মামলায় সাবেক আইজিপি সহ ৮ জনের তদন্ত প্রতিবেদনের শুনানি শেষে সাংবাদিকদের এসব জানান চিফ প্রসিকিউটর। বলেন, গণহত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান সহ ৮ জনের বিরুদ্ধে ২ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ২০ ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে। এই ইন্টারনেট তদানীন্তন প্রধানমন্ত্রী এবং এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো, এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। এই তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে পেয়েছি। সেগুলো যাচাই বাছাইয়ের জন্য সেই সংশ্লিষ্ট আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তিনি এটা সত্যায়ন করেছেন। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫৮ জন ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনরা। দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এ অভিযোগ জমা দেন তারা। পরে তারা গণমাধ্যমে মামলা সম্পর্কে অবহিত করে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী সহ পিলখানা হত্যাকাণ্ডের জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। এ সময় পর্দার আড়ালের কুশীলবদেরও বিচারের দাবি জানান তারা। এ সময় তৎকালীন বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ, শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী ফেরদৌসী, কর্নেল কুদরত এলাহির ছেলে সাকিব রহমান সহ ১৫ থেকে ২০ জন শহীদ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোসররা রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলার জন্য এবং তার স্বৈরশাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য দুটি বৃহৎ এবং শক্তিশালী নিরাপত্তা বাহিনীকে ধ্বংসের উদ্দেশ্যে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধটি সংগঠিত করেন। আজকে আমরা বিডিআর শহীদ পরিবারের উপস্থিতিতে মাননীয় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর একটি অভিযোগ দাখিল করেছি। হত্যাকাণ্ডটাকে আপনারা বিদ্রোহ বলবেনই না, ভুলে যান যে এটা বিদ্রোহ হয় না, বিদ্রোহ এইরকম হয় না। যারা প্ল্যান করে মেরে পোড়ানোর ব্যবস্থা করে, তারপরে বেয়নে দিয়ে খোঁচায় কিংবা ড্রেনে ফেলে, এবং পরিবারদেরকে ঘর থেকে ধরে নিয়ে যে কোয়ার্টার গার্ডে নেয় এবং বাচ্চাদেরকে বুট দিয়ে লাথি দিতে দিতে নিয়ে যায়। আপনারা অনেক কিছুই জানেন না যে আমাদের সাথে কি হয়েছে। এই পর্যন্ত তার 4বার ডিএনএ টেস্ট হয়, কিন্তু আমাকে 10 মাস পরে একজনের লাশ দেওয়া হয়।
সেই লাশটা 47 বছর বয়সী ছিল এবং 5 ফিট 5 ইঞ্চি হাইটের ছিল। যেখানে আমার হাজব্যান্ড 25 ফেব্রুয়ারি 2009 সালে তার বয়স ছিল 28 বছর 5 মাস 25 দিন এবং তার হাইট ছিল 5 ফিট 10 ইঞ্চি। বাংলাদেশের অর্থনীতির চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে IMF এর মিশন প্রধান ক্রিস পাপা জর্জিও। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। IMF এর মিশন প্রধান বলেন, মূল্যস্ফীতি তাদের ধারণার চেয়ে বেশি থাকায় দীর্ঘদিনেও নিয়ন্ত্রণে আসছে না। ব্যাংক ও রাজস্ব খাতে সংস্কার অব্যাহত রাখার তাগিদ দেন তিনি। এ সময় তিনি জানান, ফেব্রুয়ারির শেষ নাগাদ IMF এর কিস্তির $65 কোটি পাবে বাংলাদেশ, আর $75 কোটি নতুন ঋণের একটি প্রস্তাবনা IMF এর বৈঠকে উত্থাপন করা হবে। জাতীয় জাদুঘরকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি বলেন, জাদুঘরের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুরে সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। বলেন, জাতীয় জাদুঘরকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানের জাদুঘরে রূপান্তর করা হবে। এতে স্থান পাবে ফ্যাসিবাদ হটানোর রক্তমাখা স্মৃতি। এ সময় 9 মাসের মুক্তি সংগ্রামের পর 71-এর 16 ডিসেম্বর বিজয় দিবসে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের উপস্থিতি নেই কেন, এমন প্রশ্ন তুলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। 16 ডিসেম্বরে যে আত্মসমর্পণের যে ছবিটা, সেই ছবির গায়ে ক্যাপশন দেওয়া আছে, ইন্দো পাক ওয়ারের সমাপ্তি উপলক্ষে আত্মসমর্পণ। এখন ইন্দো পাক ওয়ারের যে ন্যারেটিভ, এটা তো ভারতের ন্যারেটিভ। আমার বাংলাদেশের ন্যারেটিভ কি? আমার বাংলাদেশের ন্যারেটিভ হচ্ছে এটা আমার মুক্তিযুদ্ধ এবং এটা আমার বিজয় এবং মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ। ফলে একটা তো গোলমাল আমাদের পূর্বপুরুষ করেছে যে ওই আত্মসমর্পণের ছবিতে বাংলাদেশ কোথায়, এই উত্তর বাংলাদেশকে দিতে হবে এবং আমাদের পূর্বপুরুষকে আজীবন এই প্রশ্ন, তারা নাই, তাদেরকে উত্তর দিতে হবে, রাইট? এখন যখন আপনি আপনার মিউজিয়ামে এই ছবিটার মধ্যে এই ক্যাপশনটা লাগান, তখন কিন্তু আপনি একটা ভুল রাজনীতির দিকে আগান। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি হতাশ জানিয়ে দলটির মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্ট সময় বা রোডম্যাপ জাতি প্রত্যাশা করে। নির্বাচন কমিশন যেহেতু হয়ে গেছে, তাই নির্বাচন বিলম্বের প্রয়োজন নেই। জনগণ এ ব্যাপারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য আশা করে। নির্বাচন নিয়ে যাতে কোনো বিভ্রান্তি না তৈরি হয়, সেজন্য সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে প্রধান উপদেষ্টার সুনির্দিষ্ট তারিখ দেয়া উচিত বলেও মনে করেন তিনি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারে অস্পষ্ট। চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে। তাদের দায়িত্ব হচ্ছে এখন সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেই হিসাবে আপনার একটা তারিখ নির্ধারণ করা, সময় নির্ধারণ করা যেতে পারে এবং সেটাই উচিত বলে আমরা মনে করি। তড়িঘড়ি কিংবা ঢিলেমি নয়, সংস্কার সবার মতামত নিয়ে হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। দুপুরে রাজধানীর তোপখানা রোডে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, 13টি সংস্কার কমিশন কাজ করছে, তবে তারা কতটা সংস্কার করবেন ও গতি কেমন হবে সেটাও সরকারকে দেখতে হবে। এছাড়া কমিশন রিপোর্ট আসার আগেই কাঠামো তৈরি করে ফেলা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, তাবলিগ জামায়াতের 2 গ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনায় উদ্বেগ বাড়াচ্ছে। এছাড়া ছাত্র জনতার আন্দোলনে জড়িতদের হত্যা চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। এটাকে যতদূর সম্ভব একটা ঐক্যমতের ভিত্তিতে সংস্কারের মধ্যে দিয়ে যাওয়া দরকার। আমরা এই জন্যে কোনো তড়িঘড়ি করবার কথা বলছি না। আবার এও সত্যি যে এটা নিয়ে ঢিলেমি করে অযোগ্যতার কারণে দীর্ঘসূত্রিতার মধ্যে গেলে আমরা তারও বিরোধিতা করছি। এই কারণে ডক্টর ইউনূস যখন বক্তৃতায় বলেছেন যে উনি 2-3টে বিষয়ে ফোকাস করে সংস্কারটা করতে চান এবং তার উপরে উনি সবার সাথে কথা বলে একটা ঐক্যবদ্ধ করতে চান, একটা কমিশন করছে, নিজে তার প্রধান থাকবেন। আমরা মনে করছি সার্বিকভাবে এই বক্তব্যের সারবত্তা ভালো, লক্ষ্যটা ভালো। কতদূর পারবেন না পারবেন সেটা আমাদের দেখার বিষয় আছে।
রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত হলো আকিস মোটরসের ব্যবসায়িক সম্মেলন 2024, যেখানে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশে বৈদ্যুতিক গাড়ির সম্ভাবনার কথা জানান বক্তারা। এছাড়া বৈদ্যুতিক যানবাহন ও নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন ব্যবসায়ীরা, উৎসাহ দেন পরিবেশ বান্ধব গাড়ি ব্যবহারের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই এর প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন আকিস মোটরসের সিইও শেখ আমিনুদ্দিন। গ্লোবাল মোটরসাইকেল ব্র্যান্ড সিএফ মোটো বাংলাদেশের বাজারে তাদের ফ্ল্যাগশিপ স্পোর্টস বাইকগুলো আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। আজ ঢাকায় রাইড দ্য ফিউচার শিরোনামে এক ইভেন্টের মাধ্যমে 6টি নতুন মডেলের মোটরসাইকেল বাজারে এনেছে কোম্পানিটি, যার মধ্যে রয়েছে সিএফ মোটরের ফ্ল্যাগশিপ মডেল 300 SR, 250 NK এবং 250 SR। অনুষ্ঠানে সিএফ মোটো বাংলাদেশের চেয়ারম্যান মেজবা উদ্দিন মামুন, ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন তানভীর এবং প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ রেজাউল করিম সহ অনেকে উপস্থিত ছিলেন। গ্রাহকদের সাধ্যের কথা বিবেচনা করে বাজারে মোটরসাইকেলগুলো সুলভ মূল্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন ব্র্যান্ডটির কর্মকর্তারা। এবার জেলা সংবাদ। বিশ্ব ইজতেমা যথাসময়ে অনুষ্ঠিত হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সহিংসতাকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। দুপুরে মুন্সিগঞ্জে আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন, দেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। সভায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার সহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যারা অপরাধ করছে তারা অপরাধীরা শাস্তির আওতায় আসতেই হবে, তাদের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমরা তাদের কঠোর শাস্তি আমরা দমন করব এবং তারা আইনের আওতায় অবশ্যই আসতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছেন না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও সুশীল সমাজসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। বলেন, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনকে উৎসব মুখর করতে রাজনৈতিক দলগুলোকে কোনো ধরনের বাধা দেওয়া হবে না। তিনি আরও বলেন, অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। তবে এবারের নির্বাচনে নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের প্রভাব মুক্ত থাকবেন। এ সময় আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে 69,39,000 টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি জানান, সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, শাড়ি ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য 69,39,000 টাকা। এ সময় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। মাগুরায় 100 রাউন্ড গুলি ও একটি স্নাইপার বাইনোকুলার উদ্ধার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ ঘটনায় আটক করা হয়েছে 5 জনকে। বুধবার রাতে শহরের পৌর এলাকার পার নান্দুয়ালি নামক স্থানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। অভিযানে আটক 5 জনের কাছ থেকে উদ্ধার করা হয় পিস্তলের 100 রাউন্ড গুলি, একটি শর্ট গানের টেলিস্কোপ স্নাইপার, 5টি স্মার্টফোন, একটি বাটন ফোন ও 2টি দেশীয় অস্ত্র। বিষয়টি নিশ্চিত করে মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, আটক 5 জনকে রাতেই মাগুরা থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। যাচ্ছি খেলার সংবাদে। চলমান অনূর্ধ্ব 19 নারী এশিয়া কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 4-এ পা রেখেছিল বাংলাদেশ। তবে এবারের রাউন্ড বড় হার দিয়েই শুরু করেছে টাইগ্রেসরা। আজ ভোরে কুয়ালালামপুরের বায়োমাস ওভাল মাঠে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত।
টস জিতে ফিল্ডিং নেয় ভারতের মেয়েরা। তবে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। এদিন মাত্র ৮০ রান তুলতেই সব উইকেট হারায় তারা। জবাবে মাত্র ১২.১ ওভারে ৮ উইকেট হাতে রেখে বড় জয় পায় ভারত। আগামীকাল সুপার 4-এ নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির অর্জনের মুকুটে আরও একটি পালক যুক্ত হলো। কাতারের লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর ক্লাব পাচুকাকে উড়িয়ে দিয়ে ফিফার ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোর গোলে মৌসুমের দ্বিতীয় শিরোপা জিতেছে লস ব্লাঙ্কোসরা। আর এই আন্তঃমহাদেশীয় ট্রফি জিতেই রিয়াল মাদ্রিদের ১২২ বছরের ইতিহাসে সবাইকে ছাড়িয়ে গেছেন আনচেলত্তি। এতদিন ১৪টি শিরোপা নিয়ে আরেক কিংবদন্তি কোচ মিগুয়েল মুনোজের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ শিরোপা জেতানো কোচ ছিলেন আনচেলত্তি। তবে এবার ১৫টি শিরোপা জিতে রিয়ালের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ী কোচে পরিণত হয়েছেন ৬৫ বছর বয়সী এই কিংবদন্তি। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ৭১-এর বিষয়গুলো নিষ্পত্তি করার আহ্বান প্রধান উপদেষ্টার। শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয়, পলকের স্বীকারোক্তি জানালেন চিফ প্রসিকিউটর। এবং নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, বললেন মির্জা ফখরুল। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।